আমানত ঋণের সুদ ব্যবধান অস্বাভাবিক, ৭৫% ব্যাংকের সীমা অতিক্রম। বেসামাল প্রতিযোগিতায় বিনিয়োগে ভাটা, স্প্রেড অনিয়ন্ত্রিত হল কেন্দ্রীয় ব্যাংকের সাফাই। ২-১ দিনের মধ্যে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস যোগান দেবে রশিদপুর কূপ। সিলেটের ৪টি গ্যাস ক্ষেত্রে মজুদ ফুরানোর আগেই অনুসন্ধানের তাগিদ। নতুন শুল্ক হার নির্ধারণ সহ নানা জটিলতার মধ্যে যুক্তরাষ্ট্রে বাড়ছে পোশাক রফতানি। ৭ মাসে গেছে ৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, প্রবৃদ্ধি প্রায় ২২%। সাতক্ষীরার ভোমরা বন্দরে চাল, কাঁচামরিচ ও পেঁয়াজের আমদানি বাড়লেও প্রভাব নেই বাজারে, চড়া দামে ভোক্তাদের ক্ষোভ। বাজার মনিটরিং জোরদারের দাবি। এবং ময়মনসিংহের হাতে বানানো লাল চিনি জিআই স্বীকৃতি পেল উৎপাদন ও মান নিয়ন্ত্রণের সংকট। শিগগিরই মিলবে বিএসটিআই এর অনুমোদন। এখন চাহিদা বাড়ানোই মূল চ্যালেঞ্জ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। একদিকে আমানত সংগ্রহে তোড়জোড়, অন্যদিকে ঋণের বিপরীতে আকাশচুম্বী সুদহার। টাকা বেচাকেনার এই ব্যাংকিংয়ে আমানত ঋণের সুদহারের পার্থক্য সীমা অতিক্রম করেছে ৭৫% ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর বেসামাল প্রতিযোগিতায় বিনিয়োগে ভাটা পড়ছে বলে মত ব্যবসায়ীদের। যদিও দেশীয় ব্যাংকগুলো নিয়ে সাফাই গাইছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সুদের হারে ক্যাপ দিতে হবে সরকারকেই। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে যে পরিমাণ সুদ নেয় এবং আমানতকারীদের যে পরিমাণ সুদ দেয় তার পার্থক্যই হলো স্প্রেড। এটি ব্যাংকের মুনাফার অন্যতম প্রধান উৎস। সর্বোচ্চ ৪% স্প্রেড আন্তর্জাতিকভাবে মানসম্মত হলেও বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকেই এই চিত্র ৫%-এর উপরে। অর্থনীতিবিদরা মনে করেন, ব্যাংকের সুদ হার বাড়লে ব্যয়ও বাড়বে সর্বত্র। বিশাল একটা গ্যাপ, এটা করে হয় কি, এই যে আমাদের বিনিয়োগ কিন্তু কমে গেছে, বিশেষ করে কস্ট অফ ক্যাপিটাল কিন্তু বেড়ে গেছে। এই দিকটা আমার মনে হয় যে রিভিজিট করা উচিত। ব্যবসা টিকিয়ে রাখতে ব্যাংকগুলোর আগ্রাসী নীতি কোনোভাবেই ব্যবসা বান্ধব নয় বলছেন ব্যবসায়ীরা। আমাদের যে কস্ট অফ ডুইং বিজনেস কমানো, সেই কমানোর জায়গায় প্রতিনিয়ত এটা বাড়ছে, সবাই চার্জ বাড়াচ্ছে। ইন্টারেস্ট রেট তো এখন যে পর্যায়ে আছে, এটা এই ধরেন 13%, 14% ইন্টারেস্ট দিয়ে তো আর ইন্ডাস্ট্রি করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জুনের তথ্য, বিদেশি, সরকারি ও বেসরকারি এই 3 শ্রেণীর 57টি ব্যাংকের মধ্যে 46টি প্রতিষ্ঠানের স্প্রেড 5%-এর উপরে। এর মধ্যে বিদেশি 9টি ব্যাংকেই 5 থেকে প্রায় 14%, সরকারি ব্যাংকে 6টির মধ্যে 5টি 5%-এর উপরে এবং বেসরকারি ব্যাংকের মধ্যে 32টির স্প্রেডই অতিরিক্ত। স্প্রেড নির্ধারণে প্রায় 75% ব্যাংক অনিয়ন্ত্রিত হলেও দেশীয় ব্যাংকের সাফাই গাইছে খোদ কেন্দ্রীয় ব্যাংক। 4%-এর বেশি যদি গ্যাপ হয়, তাদেরকে আমরা প্রশ্ন করি যে কেন তোমার 4%-এর বেশি হলো। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে এই গ্যাপটা বেশি হয় বিদেশি ব্যাংকের ক্ষেত্রে। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সুদের হারের সীমা নির্ধারণ করতে হবে সরকারকেই। ইন্টারেস্ট রেটের উপরে কোনো ক্যাপ নাই এখন। এটা কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রির জন্য এটা ঠিক না। বাংলাদেশ এখনো ওই পর্যায়ে আসে নাই যে মার্কেট উইল ডিসাইড। দিস ইজ নট ফুললি মার্কেট ইকোনমি। এটা যারা বলে ওনারা কিন্তু বোকার স্বর্গে বাস করতেছে। 2023 সালের মার্চে ব্যাংক খাতে গড় স্প্রেড ছিল 2.96%, যা চলতি বছরের জুন শেষে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে 5.82%। এতে ব্যাংকগুলো লাভের অঙ্ক বেশি গুনলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহক, মত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নতুন শুল্ক হার নির্ধারণের পাশাপাশি নানা জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি তুলনামূলক বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত 7 মাসে টি শার্ট, জগার স্লিপারের মতো কম মূল্যের পণ্য অর্ডার নিয়ে 21.66% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। শাখার টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি করেছে 4.98 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। আগের বছরের এই সময়ে ছিল 4 বিলিয়ন মার্কিন ডলার। আবার একক মাস হিসেবে জুলাইতে 4.97% প্রবৃদ্ধি হিসেবে 730 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চায়নার ডিউটি একটা বিরাট ফ্যাক্টর, যেখানে আমাদের বাংলাদেশ এই সুযোগটা অবশ্যই আমরা নিচ্ছি। 21%-এর মতো আমাদের আপনার গ্রোথ
অলরেডি আসে এবং সামনে আশা করতেছি এটা আরও বাড়বে। অবশ্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ অর্থাৎ 9.59 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করলো, প্রবৃদ্ধি হয়েছে 16.94%। একইভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে চীন, ভারত এবং পাকিস্তান। এক্ষেত্রে শুল্ক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 21%। মূলত কম মূল্যমানের পণ্য হিসেবে পরিচিত টি শার্ট, পোলো, জগার, স্লিপার রপ্তানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা নিট আইটেমটা বেশি করে থাকি এবং এটা আমাদের অনেক পুরানো মার্কেট বিদায় এখনো পর্যন্ত আমরা এইসব গুডসের উপরে অভ্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখতে পেরেছি। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। এখনকার জটিলতাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হলে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়বে, তেমনি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। তবে ওটেক্সের তথ্য মতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের দাম বেড়েছে 1.11%। সরকার এবং বিজিএমই আমাদের মেকারদের মধ্যে একটা সেতু বন্ধন করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। সবগুলিকে সমন্বয় করার জন্য একটা সমন্বয় সেল করা উচিত। সেই সমন্বয় সেলের মাধ্যমে আমাদেরকে বের করা উচিত কি কোথায় কোথায় সমস্যা আছে। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, টাকা বেচা কেনার ব্যাংকিংয়ে আমানত ঋণের সুদ হারের পার্থক্য সীমা অতিক্রম করেছে। 75% ব্যাংক প্রতিষ্ঠানগুলো বেসামাল প্রতিযোগিতায় বিনিয়োগে ভাটা পড়ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। আমরা এই বিষয়ে আগেই প্রতিবেদন দেখেছি। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি সময় বাণিজ্যে। ধন্যবাদ। আমরা শুরুতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতে বেশ একটা অস্বস্তিকর অবস্থা ছিল গত এক বছর আগেও। সেখান থেকে আপনারা যারা নতুন করে দায়িত্বে এসেছেন, আমরা জানি যে সিনিয়র ব্যাংকার হিসেবে আপনি একজন দেশে, সেক্ষেত্রে নতুনভাবে অগ্রণী ব্যাংকে এমডি ছিলেন এক সময় এবং নতুনভাবে চেয়ারম্যান হিসেবে আসলেন। এখন ব্যাংকিংয়ের কী অবস্থা যদি একটু বলেন। যে অস্থিরতা 15 বছর ধরে কন্টিনিউ হয়েছে, এক বছরে তো সেটা যে বন্ধ করা গেছে, এটা কিন্তু কৃতিত্ব এই সরকারের এবং অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের। হ্যাঁ, অস্থিরতা কমে গেছে। যেগুলি লুপহোলস ছিল, লুপহোলসগুলি বন্ধ হয়ে গেছে। কিন্তু এইটা যে ওই উন্নতির দিকে উঠেছে নাকি বা উপরের দিকে যাচ্ছে না, এই প্রশ্নটা আমাকে অনেকেই করে। এটা সময় লাগবে, এটা এত তাড়াতাড়ি সম্ভব না। 15 বছরের যে ক্ষত একদিনে শুকায় যাবে, ঠিক হয়ে যাবে, এটা সম্ভব না। কিন্তু এই সরকার, বাংলাদেশ ব্যাংক, যেগুলি কয়েকটা ভালো ভালো পলিসি নেওয়ার জন্য, সুপারভিশন, মনিটরিং বাড়াবার জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকগুলা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। যেমন আমাদের জানতাম যে আমাদের ইনফ্লেশন রেটটা ডাবল ডিজিটসে ছিল, সেটা এখন সিঙ্গেল ডিজিটসে নেমেছে। সরকারের ইচ্ছা, এটা বোধ হয় বাংলাদেশ ব্যাংকও ডিজায়ার করছে বিলো 7% এই বছরে করার চেষ্টা করছে। পসিবল, এটা আমি বিশ্বাস করি পসিবল। তারপর আরেকটা নতুন যেটা, যে ডলার টাকা রেটটা, এটা অনেক দিন থেকে অনেকের ডিমান্ড ছিল, স্পেশালি বিজিএমই কর্তৃপক্ষ বা যারা এক্সপোর্ট করছে তাদের কিন্তু একটা ডিমান্ড ছিল, রেমিটার্সদেরও ডিমান্ড ছিল। তো সেটাও কিন্তু ওপেন মার্কেটে দিয়ে তাদের ডিমান্ড টু সাম এক্সটেন্ট, মানে তারা হ্যাপি এটার জন্য যে পর্যায়ে গেছে। অনেকে আশা করছে 200 টাকায় চলে যাবে, কিন্তু সেটা যায়নি। 85 থেকে এক জাম্পে এটা 125 হয়েছিল, এখন স্টেবল আছে অ্যারাউন্ড 120-121-এ। এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এটার জন্য যে বললাম, রেমিটাররা খুশি, যারা এক্সপোর্টার তারাও খুশি, কিন্তু যারা ইম্পোর্টার, স্পেশালি যারা 85 রেটে ইম্পোর্ট করেছে, ইউজেন্সি হলে 3 মাস, 6 মাস, 12 মাস পরে যাদের পেমেন্ট ডিউ হচ্ছে, তাদের কিন্তু এই 120 বা 125 এরকম টাকায় সেটাকে
সেটেল করতে হতো। তারা এটা সংকটে পড়ে তাদের গেছে। জন্য খুব দুঃখজনক। স্যার একটু বললেন যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পলিসি অনেক ভালো ভালো পলিসি নতুন করে নিচ্ছে কিংবা সংস্কার হচ্ছে, সেই জায়গা থেকে আমরা যেটা দেখছি, আমরা প্রতিবেদনও করেছি সময় টিভিতে, সেক্ষেত্রে 75% ব্যাংক 4%-এর বেশি শতাংশ, অর্থাৎ 4%-এর বেশি স্প্রেড অবস্থান করছে, এবং এর মধ্যে 32টি ব্যাংকই বেসরকারি ব্যাংক এবং সরকারি 6টির মধ্যে 5টি অবস্থান করছে অনেক উপরে, 4-এর উপরে। সেক্ষেত্রে এই স্প্রেড যে অতিরিক্ত, এটা কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় বলছে যে সাফাই গাইতেছে, বাট এটার বর্তমান প্রেক্ষাপটটা আসলে কি হওয়া দরকার? এইটা একটু খুবই ভালো প্রশ্ন, কিন্তু এটা ব্যাংক টু ব্যাংক ডিফার করবে ডিপেন্ডিং অন দ্য ক্লাসিফাইড ঋণের কতটা মাত্রা তারা দিতে পারছে, এটার উপরে ডিপেন্ড করে। যাদের ক্লাসিফিকেশন বেশি হবে তাদের কিন্তু অটোমেটিক ক্লাসিফিকেশন তার ইন্টারেস্ট পাচ্ছে না, তাদের কিন্তু ক্যাপিটাল মেনটেন করতে হয় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে, সিএলআর, এসএলআর, এগুলি কিন্তু সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও এবং এসএলআর মেনটেন করতে হচ্ছে এগুলো, সেগুলির একটা কস্টিং আছে। এগুলির উপরে যখন কস্টিং হিসাব করা হয় তখন ডিভিডেন্ড দেওয়ার একটা মিনিমাম একটা ধরে করতে হয়, আর তার উপরে আছে যে ইন্টারেস্ট, আমি কি রেটে আমার ডিপোজিট মোবিলাইজ করলাম, তার থেকে কি লেন্ডিং রেট হবে। আমি মনে করি মিনিমাম 2% তো রাখতেই হয় এগুলি কভার করার জন্য। এনিথিং ওভার 2% ইজ, আমি বলবো এটা প্রফিটে নেওয়ার জন্য। কিন্তু প্রফিট কি ব্যাংকিং সার্ভিসে যারা ডাইরেক্টর বা যারা ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা স্টে করল, তাদের কি বড় অঙ্কের প্রফিট দরকার? তারা তো ছোট অঙ্কের প্রফিট দরকার, এটা ঠিকই, এটা কিন্তু দরকার আছে প্রত্যেকেরই। সেই অঙ্কে করলে পরে 3% স্প্রেড বা উইদিন, বাংলাদেশ ব্যাংক যেটা বলে রেখে উইদিন 4% স্প্রেড হলে তো অসুবিধা নেই। 4% স্প্রেডের বেশি আছে আমি যতটুকু জানি, দেখেছি স্ট্যাটিস্টিক্সে, এইটা হলো একটা হলো ফরেন ব্যাংক, তাদের স্প্রেডটা ভালো থাকে কারণ তারা অনেক নো কস্ট ডিপোজিট পায়। নো কস্ট ডিপোজিট, লো কস্ট ডিপোজিটের জন্য হাই কস্ট ডিপোজিট তাদের মোরলাস নিতে হয় না। আরেকটা হলো সরকারি ব্যাংকগুলো, তাদেরও কিন্তু নো কস্ট ডিপোজিট, লো কস্ট ডিপোজিট পসিবল, তাদেরও হাই কস্ট ডিপোজিট। স্যার একটু বলি, সরকারি ব্যাংকগুলোতে আমরা দেখেছি সর্বোচ্চ জুন পর্যন্ত চলতি বছরে 6.44% সর্বোচ্চ স্প্রেড, এবং বেসরকারি ব্যাংকে দেখেছি একটি ব্যাংকের 9.57। কতটুকু ব্যবসা বান্ধব কি মনে করছে? আমি এইটাই তো বলছি, এটা তো প্রফিট করার জন্য, ডিভিডেন্ড দেওয়ার জন্য বা বোনাস দেওয়ার জন্য স্টাফদের। এই স্প্রেডটা যত যার বেশি হবে, সেই যদি ব্যবসা করতে পারে তাহলে তো অসুবিধা নেই। আবার অনেকে লো কস্ট ডিপোজিট পাচ্ছে, ব্যবসা করছে হাই রেটে, তাদের সেটা ঠিক না। বললাম যে বাংলাদেশ ব্যাংক যেটা করে দিয়েছে স্প্রেড 2 to 4%, ইট ইজ অ্যাডিকুয়েট। 4% স্প্রেড থাকলে আমার মনে হয় যে কোনো অনুষ্ঠান, ভালো একটা এন্টিটি, যে কোনো ব্যাংক একটা ভালো পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, ক্লাসিফিকেশন আমি জানি অনেক সরকারি ব্যাংকের ক্লাসিফিকেশন 80% প্লাস হয়ে গেছে। এইটা তাকে ওইটার একটা কস্ট 20%-এ সে ইন্টারেস্ট আর্নিং পাচ্ছে মাত্র ক্লাসিফিকেশন, বাকি 80% হয়তো ইন্টারেস্ট পাচ্ছে না। সেখানে তাকে বেশি একটা স্প্রেড রাখতেই হবে, না রেখে উপায় নাই। সেক্ষেত্রে বিনিয়োগ পরিস্থিতি যে আমরা তাকাই, এখানে স্প্রেড কিংবা সুদ হার বেশি হওয়ার কারণে ওদিকে বিনিয়োগ পরিস্থিতি কমে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কি করা দরকার, কি মনে করেন? সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট সব মিলে না, বিনিয়োগের আস্থা থাকে। বিনিয়োগ মানে যারা ইনভেস্টার, দে হ্যাভ টু হ্যাভ ফুল কনফিডেন্স, দে হ্যাভ টু মেক এ প্রপার স্টাডি। সে যদি যখনই সে বিনিয়োগে যাবে, তাকে হিসাব করতে হবে আমার কস্টিং কী রেট হচ্ছে। কেউ বলতে পারে আমি 10% কস্টিং করলাম, কেউ বলতে পারে আমি 12% কস্টিং করলাম, কেউ বলতে পারে 15% কস্টিং করলাম। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো যে কোনো নতুন বিনিয়োগে কেউ যদি কস্টিংয়ের সময় একটা স্টার্টিং পয়েন্ট 15% ধরে রাখে, আর সে যদি তার কস্টিংটা 10%-এর করতে, তার তো নেট গেইন 5% এখানে। সে কস্টিং করে রেখেছে কিন্তু 15%, আর সে
অ্যাকচুয়াল ফিল্ডে সে তার পাচ্ছে সে 10%, তো 15% হলে 5% নেট গেন, তার উপরে 15% করে তাকে দেখতে হবে সে 10% ডিভিডেন্ড দেওয়ার উপযুক্ত ফার্ম নাকি না, তার সে অ্যাবিলিটি আছে নাকি নাই। 10% ডিভিডেন্ড, 10% প্রফিট ইজ এ গুড অ্যামাউন্ট অফ প্রফিট যে কোনো লোকের জন্য, আমি মনে করি। কারণ এই যে যারা চাকরিজীবী আছে তারা কি করে, তারা তো একটা ফিক্সড কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রেখেছে, তাদের যদি ডিপোজিট রেটটা আবার 10%-এর নিচে নেবে তো তার সংসার চলবে না। তার সংসারের জন্য মিনিমাম যদি 12%ও হয় তা দ্যাট ইজ গুড এনাফ, কিন্তু 12% একটা গোষ্ঠীর জন্য বলতেছে, নট ফর ওভারঅল। তাকে লো কস্ট ডিপোজিট আনতে হবে, তাকে নো কস্ট ডিপোজিটে থাকতে হবে। আর এভারেজ আউট করে যদি তার ডিপোজিট রেটটা কস্ট অফ ফান্ডটা যদি 9% হয় তাহলে সে 12% ইজিলি লেন্ডিং করতে পারবে। স্যার ছোট্ট করে যদি বলেন, আমরা সেই সময় এসেছি যে সরকারি ব্যাংকে আপনি দীর্ঘদিন ধরে আছেন, এখন যে অবস্থা, খারাপ অবস্থা ছিল, এখন তো আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে সরকারি ব্যাংকগুলো, আরও কি করলে বেটার অপশনে যাবে সরকারি ব্যাংকগুলো? এটাও একটা খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। ফার্স্ট বলবো আমি কর্পোরেট গভর্নেন্স, এটা কিন্তু অভাব ছিল প্রতিটা ক্ষেত্রে। মানে কর্পোরেট গভর্নেন্স বলতে খালি বোর্ডের না, এটা যারা স্টেক হোল্ডার্স, বোর্ড, ম্যানেজমেন্ট, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, প্রত্যেকটা লেভেলে 4টা জিনিস থাকতে হবে। একটা হলো সদিচ্ছা, একটা হলো সততা, একটা হলো স্বচ্ছতা, আর একটা হলো জবাবদিহিতা। এই 4টা পিলারের উপরে আমি বলবো তো গুড গভর্নেন্স। এই 4টা পিলার যদি স্ট্রং থাকে, সদিচ্ছা থাকে, সততা থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা, তাহলে কিন্তু যে কোনো প্রতিষ্ঠান আগায় যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম ব্যাংক খাতের অতিরিক্ত আমানত এবং সুদ হারে যে স্প্রেড এবং ব্যাংক খাতের অন্যান্য বিষয় নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়ে আলোচনায় যুক্ত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। এবার বন্দর বাণিজ্যের খবর। সাতক্ষীরার ভোমরা বন্দরে প্রতিদিন কয়েকশো মেট্রিক টন চাল আমদানি হচ্ছে। একইভাবে কাঁচা মরিচ ও পেঁয়াজ আমদানি হলেও বাজারের প্রভাব পড়ছে নামমাত্র। তাই বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা সাধারণের। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোমরা স্থলবন্দরে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি, যাচ্ছি তার কাছে। আমি এখন আছি ভোমরা স্থলবন্দরে। দিনে দিনে আমদানি পণ্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে চাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি বৃদ্ধি পেয়েছে ইদানিং। গত বছর 5 আগস্টের পরই এই আমদানি নিচে আসে এবং এখানকার এবং বিশেষ করে চাল আমদানি এবং ঝাল আমদানি ফলে এই বন্দরে যেমন আনন্দ দেখা দিয়েছে বন্দর শ্রমিকদের মধ্যে, তেমনি বাজারেও কিন্তু কিছু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের ঊর্ধ্বগতি ছিল সেটি স্থিতি পর্যায়ে এসেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানিয়েছে যে এখান থেকে যে আমদানি চাল এবং কাঁচা মরিচ আমদানি হচ্ছে, সেই আমদানি পণ্য বাজারে ছাড়ার পরে বাজারটি নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা। সেই বাজার মনিটরিংটা করা হলে সেই আমদানি পণ্য বাজারে ছাড়ার পরে বাজারটি নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা। সেই বাজার মনিটরিংটা করা হলে বাজার দর করে। তারা মনে করে যে চাল আমরা এখান থেকে 50 টাকা থেকে শুরু করে 60 টাকা বিভিন্ন শ্রেণীভেদের চাল আছে, সেই চাল বাজারে গেলে সেই দরটি আরো বৃদ্ধি পাচ্ছে। এটি সিন্ডিকেটের বিষয় থাকতে পারে, এটি আমদানিকারকদের কোনো বিষয় না। এবং এখান থেকে প্রতিদিন শতাধিক মেট্রিক টন চাল
আমদানি হয় 20 ট্রাক ঝালও আমদানি হয় কাঁচামরিচ। এই ছিল সাতক্ষীরার আমদানির উপর সর্বশেষ পরিস্থিতি। এখন সরাসরি ছিলাম সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে। দেখছেন এসবে বাণিজ্য, সঙ্গে থাকুন। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা গত সপ্তাহের অর্থাৎ শেষ কার্যদিবস বৃহস্পতিবার যদি একটু জানাতে চাই শুরুতে, সেটি কিন্তু দেখি আমরা যে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছিল। প্রায় 50 পয়েন্ট কিন্তু বেড়ে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 5523 পয়েন্টে কিন্তু অবস্থান করেছিল। এবং আজকে যেটি দেখছি আপনারা ঊর্ধ্বমুখী প্রবণতা এখন পর্যন্ত লেনদেন রয়েছে, 7 পয়েন্ট বেড়েছে প্রধান সূচক ডিএসসি এক্স, অবস্থান করছে 5531 পয়েন্টে। এছাড়া 1201 পয়েন্টে ডিএসসির সরিয়া সূচক অবস্থান করছে, বেড়েছে 0.5 এবং 1 পয়েন্ট বেড়ে ডিএসসির 13 অর্থাৎ বিশেষায়িত সূচকটি অবস্থান করছে 2152 পয়েন্টে। এখন পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে 75,836টি, 36 বার হাত বদল হয়েছে প্রতিটি শেয়ার এবং এর বাজার মূল্য দেখছি আমরা 266,66 লাখ টাকা। এছাড়া 184টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, নিম্নমুখী অবস্থানে রয়েছে কিন্তু 124টি এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 84টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া টপ 20 যদি আমরা একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে শুরুতে আমরা দেখছি যে ডোমিনেস প্রতিষ্ঠানটি 20 টাকা 20 পয়সা প্রতি শেয়ার হাত বদল হচ্ছে, সর্বোচ্চ ছিল 21 টাকা 50 পয়সা। 2 নম্বর অবস্থানে দেখছি আমরা শাহিনপুকুর সিরামিক্স প্রতিষ্ঠানটি 22 টাকা 80 পয়সা ধরে প্রতি শেয়ার বিক্রি করছে, সর্বোচ্চ মূল্য হচ্ছে 23 টাকা 30 পয়সা। এছাড়া 3 নম্বর অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি শেয়ার বিক্রি করছে 151 টাকা 90 পয়সা, সর্বোচ্চ মূল্য ছিল 156 টাকা 20 পয়সা। 4 নম্বর অবস্থানে রয়েছে একটি মোবাইল অপারেটর কোম্পানি প্রতিষ্ঠানটি রবি, 31 টাকা 20 পয়সায় প্রতিটি শেয়ার বিক্রি করছে এবং এসিএমই পেস্টিসাইড 5 নম্বর অবস্থানে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 18 টাকা 30 পয়সা ধরে। সব মিলে বলা যায় যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিন শেষ করবে, এমনটি কিন্তু বরাবরের মতো আশা ডিএসসিতে বিনিয়োগকারীদের। 10 বছরের রিজার্ভ হাতে নিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একের পর এক কূপ খনন ও পূরণ খনন করে গ্যাস সেক্টরকে সমৃদ্ধ করছে। রশিদপুর 3 নম্বর কূপ থেকে নতুনভাবে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করতে যাচ্ছে কোম্পানিটি। 2025 সালের মধ্যে লক্ষ্যমাত্রা দৈনিক 16 কোটি 40 লাখ ঘনফুটের চেয়ে 8.5 কোটি ঘনফুট বেশি গ্যাস সরবরাহর আশাবাদী কোম্পানি। তবে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার আগে নতুন জায়গায় অনুসন্ধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। এই প্রজ্বলন গ্যাস প্রাপ্তির সুসংবাদের বার্তা। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 5 সেপ্টেম্বর প্রায় বন্ধ হওয়া রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ পুনঃখনন করে গ্যাসের সন্ধান পায়। 2025 সালের মধ্যে 3টি কোম্পানিকে 50টি কূপ খনন ও পুনঃখননের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল সরকার, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি 8টি কূপ খনন ও 8টি পুনঃখননের দায়িত্ব পায়। ইতিমধ্যে অধিকাংশ কূপের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবশেষ রশিদপুর 3 নম্বর কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে আজকালের মধ্যে সরবরাহ হতে যাচ্ছে। গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। আমরা 8 মিলিয়ন হারে গ্যাস পরীক্ষণ করেছি। ওয়েলটাকে পার্মানেন্ট কমপ্লিশন স্ট্রিং দিয়ে স্ট্রিং স্থাপন করতে হয় ওখানে, তো সেই পার্মানেন্ট কমপ্লিশন স্ট্রিং স্থাপনের কাজই চলমান আছে। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। 2026 সালের মধ্যে দৈনিক আরও 8.5 কোটি ঘনফুট গ্যাস এর সঙ্গে যুক্ত করার ব্যাপারে আশাবাদী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। হরিপুর গ্যাস ক্ষেত্রের সিলেট 10 নম্বর কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের পর এর পাশেই আরেকটি কূপ খননের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 70 থেকে 75 মিলিয়ন আরও অ্যাডিশনাল গ্যাস যুক্ত হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আমাদের আগামী 26-এর মধ্যে এই জিনিসটা মানে এই গ্যাসটা আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির আওতায় সিলেট বিভাগের 4টি গ্যাস ক্ষেত্র হরিপুর, রশিদপুর, কৈলাসটিলা ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে মজুদ আছে 4 TCF বা 4 লাখ কোটি ঘনফুট গ্যাস, যা আগামী 9 থেকে 10 বছরের রিজার্ভ।
বিশেষজ্ঞদের মতে যশোর এলাকার হিং জোনে অনুসন্ধান চালালে বিপুল পরিমাণে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের যে হিং জোনটা আছে, বলবো যে এই জোনটা সার্ভে করে আপনারা সার্ভে করেন, যেহেতু ইন্ডিয়াতে পেয়েছে আমাদের এখানে পাওয়ার সম্ভাবনা আছে। 2028 সালের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, বাপেক্স এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি মিলে 69টি কূপ খনন এবং 31টি কূপ পুনঃখননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর গ্যাস কূপের এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর গ্যাস কূপে। এই গ্যাস কূপ থেকে হয়তো 2-3 ঘন্টার মধ্যেই জাতীয় সঞ্চালন লাইনে 80 লক্ষ ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে এবং তারই সর্বশেষ যে প্রক্রিয়া বা ব্যবস্থাপনা সেইটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সব এই গ্যাস পিপে যত কর্মকর্তা বা যত প্রকৌশলীরা আছে তারা সবাই ব্যস্ত রয়েছেন যে এই কূপ থেকেই জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহের। এই গ্যাস কূপটি কিন্তু পুনঃখননকৃত একটি গ্যাস কূপ। এর আগেও কিন্তু এই গ্যাস কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা হতো। 12 জুলাই আগে এই গ্যাস কূপের পাইপে পানি এসে যাওয়ার কারণে পুনঃখনন করা প্রয়োজন পড়ে এবং 12 জুলাই এই গ্যাস কূপের পুনঃখনন কাজ শুরু করে এবং গত শুক্রবার এই গ্যাস কূপের যেই 5 তারিখ 5 সেপ্টেম্বর এই গ্যাস কূপ থেকে যে গ্যাসের সন্ধান পাওয়া যায় এবং গ্যাসের সন্ধান পাওয়ার পরপরই এই গ্যাস কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহের প্রক্রিয়া চলছে। এই সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক আমাকে জানিয়েছেন যে 12টার পরে যে কোনো সময় এই গ্যাস কূপ থেকে গ্যাস সরবরাহ করা হবে জাতীয় সঞ্চালন লাইনে। এর মধ্যে দিয়ে জাতীয় সঞ্চালন লাইনে নতুনভাবে আরও 80 লক্ষ ঘনফুট গ্যাস সরবরাহ করতে যাচ্ছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। মোটামুটি এই ছিল সিলেটের হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে যে জাতীয় সঞ্চালনের গ্যাস সরবরাহ করা হবে তার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম হবিগঞ্জের রশিদপুর 3 গ্যাস কূপ চত্বরে। দেখছেন এর সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন সময় বাণিজ্য। ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাতে বানানো লাল চিনি পেয়েছে জিআই স্বীকৃতি। এতে সম্ভাবনা তৈরি হলেও নানা সংকটে উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ আর চাহিদা বাড়ানোই এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে কৃষি বিভাগ বলছে এ বিষয়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় আখ। এখানকার কৃষক এসব আখ থেকে হাতেই তৈরি করেন লাল চিনি। প্রায় 2500 কৃষক আমন ধান কাটার পর পৌষ, মাঘ, ফাল্গুন মাসে আখ থেকে লাল চিনি তৈরির কাজে যুক্ত হন। সম্প্রতি ফুলবাড়িয়ার হাতে তৈরি লাল চিনি পেয়েছে জিআই স্বীকৃতি। এতে উচ্ছ্বসিত স্থানীয়রা। তবে কৃষকরা বলছেন উন্নত জাত, ন্যায্য দাম ও প্রণোদনা না পাওয়া সহ নানা সংকটে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। আমরা যে পরিমাণে কষ্ট করে আদতে চিনি উৎপাদন করি এই পরিমাণে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। 4 টাকা আমরা 4000 টাকা বেতন দিয়ে রাখবো, চিনি মত কোন 4 মণ মারা বাইন। সরকার যদি কোনো ঋণের ব্যবস্থা করে দিত তাও তো মনে করেন যে আমরা ভালো বীজ দিত, আমরা আগ্রহ হইতাম। লাল চিনিকে রফতানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি বেসরকারি উদ্যোগের দাবি ব্যবসায়ীদের। আমার বাপ দাদার ব্যবসা করে গেছে, ইদানিং আমিও আছি, আমার ভাইয়ের স্যার দুজন মিলে ব্যবসা করতেছি। পিওর চিনিটাই বিক্রি করি সাধারণত। বিদেশ রপ্তানি হতো তাহলে আমরা কৃষককেও ভালো দাম দিতে পারতাম। কৃষি বিভাগ বলছে সংকট নিরসন সহ বিএসটিআই অনুমোদনের লক্ষ্যে কাজ চলছে। উন্নত জাত এবং অতিরিক্ত বিনামূল্যে যদি কোনো সার সরবরাহ করা যায় তাহলে কৃষকদের উৎপাদন খরচটা কমে যাবে, সেক্ষেত্রে তারা আরেকটু লাভের আশা দেখবে। কৃষি বিভাগের তথ্য মতে 2024-25 অর্থ বছরে ফুলবাড়িয়া উপজেলায় আখ চাষ হয় 650 হেক্টর জমিতে, যেখান থেকে লাল চিনি তৈরি হয় 1,30,000 মণ, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। আর এবার আখ রোপণ করা হয়েছে 750 হেক্টর জমিতে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কক্সবাজার বাঁকখালী নদীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন। এর মধ্যে বাধা বিপত্তির মধ্যেও উচ্ছেদ কার্যক্রম চালিয়ে উদ্ধার করা হয়েছে নদীর 70 একর জমি। ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রায় 400 অবৈধ স্থাপনা। কিন্তু নদীর পাড়ে কয়েক একর জমিতে পৌরসভার জমানো ময়লার পাহাড় এখনও সরানো হয়নি।
মোহাম্মদ ফরাদের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার শহরের প্রাণ বাঁকখালী নদীর তীরে বিশাল আকার ময়লার পাহাড়। দীর্ঘদিন ধরে শহরের সব ময়লা আবর্জনা ফেলে বৈদ্যুতিক খুঁটির উচ্চতাও ছাড়িয়ে গেছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধের নাবিশ্বাস উঠেছে নদীপাড়ের বাসিন্দাদের, বাড়ছে পরিবেশ দূষণ। অথচ নদী দখলদার উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থানে গেলেও আবর্জনার স্তূপ থেকেই যাচ্ছে। নদীপাড়ের কয়েক একর জমির উপর গড়ে উঠেছে এই ভাগাড়। স্থানীয়রা বলছেন, উচ্ছেদে যতটা উদ্বেগ প্রশাসনের, আবর্জনা সরাতে ততটাই উদাসীন কর্তৃপক্ষ। পানির স্রোতধারা ছিল, পরবর্তীতে এটা ভরাট হওয়ার পরে যখন একটি বিস্তীর্ণ এলাকা সৃষ্টি হয় তখন এই পৌরসভার সব ময়লা এখানে এসে স্তূপে পরিণত করে। পরিবেশ দূষণ করতেছে, এটাও নদীর জায়গায়, এটা প্রথমে এটাও উচ্ছেদ করার দরকার ছিল। শিক্ষার্থীরা, সাধারণ মানুষ দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্ছেদের সাথে সাথে একটা পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি হোক এবং ময়লার ভাগাড়টাও যাতে তারা এটা কোনো প্রক্রিয়াগতভাবে কি করা যায় এটা যাতে একটা সিদ্ধান্ত নেয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, দখলমুক্ত হওয়া জায়গা দ্রুত খনন করা প্রয়োজন, না হলে আবারও দখলের আশঙ্কা রয়েছে। প্রথমে এখানে প্যারাবন সৃষ্টি করতে হবে, এরপরে পানির সংযোগস্থল সৃষ্টি করতে হবে, অর্থাৎ নদীর যে প্রাকৃতিক প্রাণ প্রবাহ ওই রকম একটি ধারা এখানে তৈরি করতে হবে। এখানে একতলা ভবন ভেঙে আপনি 5 তলা করবেন, 10 তলা করবেন, এখানে সরকারি কর্মকর্তাদের আবাসস্থল যে কি বলে কটেজ করবেন, এটা আমরা কক্সবাজারবাসী এটা মানতে রাজি না। তবে শীঘ্রই ভাগাড় অপসারণের আশ্বাস বিআইডব্লিউটি এর। ময়লা ভাগাড়ের ব্যাপারেও আমি বলছি, এটাও উপযুক্ত স্থানে সরায় নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই পৌর প্রশাসক মহোদয়কে বলেছি। তিনিও জানাইছেন যে এটা একটা প্রক্রিয়ায় আছে। 2 পার দিয়ে ওয়াকওয়ে নির্মাণ, ইকো পার্ক নির্মাণ, এই সমস্ত পরিকল্পনা সরকারের উচ্চ পর্যায়ে ভাবছে। হাইকোর্টের নির্দেশে চলতি মাসে বাঁকখালী নদী দখলমুক্ত করতে শুরু হয় উচ্ছেদ অভিযান। এখন পর্যন্ত 5 দিনের অভিযানে প্রায় 70 একর জমি উদ্ধারের পাশাপাশি প্রায় 4 শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন এ সময় বাণিজ্য। দেশের অন্যতম জনপ্রিয় স্টেপ ফুটওয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশা। শনিবার রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত চুক্তি সই হয়। অনুষ্ঠানে 10টি নতুন পণ্য উন্মোচন করে স্টেপ ফুটওয়ার। দেশের জনপ্রিয় মডেল ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো। স্টেপ ফুটওয়ারের নতুন পণ্য দেশের ফ্যাশন জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। এ সময় গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। দেশের শীর্ষস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্স হোলসিম এর উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো অ্যাগ্রিগেটস কি পার্টনার্স মিট 2025। পারস্পরিক সহযোগিতা, সাফল্য এবং ভবিষ্যৎ অঙ্গীকার উদযাপনের লক্ষ্যে ব্যবসায়িক পার্টনারদের নিয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্রাউন সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং আমান সিমেন্ট মিলস লিমিটেড সহ 12টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে লাফার্স হোলসিম। এই উদযাপনকে প্রাণবন্ত করতে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে লাফার্স হোলসিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের দাম। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, ভূ রাজনৈতিক উত্তেজনা সহ নানা কারণে বাড়ছে অর্থনৈতিক অনিশ্চয়তা, আর তাতেই বিশ্ববাজারে হু হু করে ঊর্ধ্বমুখী মূল্যবান এই ধাতুর দাম। বেড়েই চলেছে স্বর্ণ ও রূপার দাম। সপ্তাহ ব্যবধানে 1.39% বেড়ে শুক্রবার বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,642.37। বাড়তি রূপার দামও সপ্তাহ ব্যবধানে 2.93% বেড়ে রূপা বিক্রি হচ্ছে আউন্স প্রতি $42.16। দেশের অভ্যন্তরেও স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য, 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য 1,85,947 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,77,503 টাকায়। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,52,145 টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,26,146 টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
গত মাসের শুরুতে বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, ভূরাজনৈতিক উত্তেজনা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেডের সুদহার কমে যাওয়ার আশঙ্কা সহ নানা কারণে দেশে বিদেশে অস্থিতিশীল স্বর্ণের বাজার। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের জেদ্দায় প্রথমবারের মতো হচ্ছে মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 নামের বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী। বাংলাদেশ সৌদি কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ মেলা চলবে ডিসেম্বরের 11 থেকে 13 তারিখ পর্যন্ত রেডিসন ব্লু হোটেলে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। বাংলাদেশি রপ্তানি পণ্যকে বিশ্ববাজারে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরো পরিচিত করতে আয়োজন করা হয়েছে মেড ইন বাংলাদেশ এক্সপো। 3 দিন ব্যাপী এই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য। আয়োজকদের আশা, এতে বাজার সম্প্রসারণ, বাণিজ্য জোরদার এবং সৌদি ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। এই দেশের যারা ব্র্যান্ড এস্টাবলিশ করতে চায় তারা যদি হোয়াইট লেভেল করে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারে, আপনারা এইখানে কিন্তু একটা অপরচুনিটি। বাংলাদেশ প্রমোট করা, বাংলাদেশের পণ্যকে যদি আমরা এনেছে, যদিও চাইনার সাথে আমরা টক্কর দিতে পারবো না, তারপরও লিটন ভাইয়ের মতো যারা আছেন তারা এই কাজটা করছেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। মেলার মাধ্যমে শুধু সৌদি আরবের বাজারেই নয়, বাংলাদেশের বিনিয়োগে সৌদি উদ্যোক্তাদের আগ্রহ বাড়বে বলে মনে করেন আয়োজকরা। মেড ইন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের পণ্য এবং বাংলাদেশি পণ্য সৌদি বাজারে প্রমোট করা। বাংলাদেশি ব্যবসায়ী, প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এই এক্সপো নিয়ে এর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রবাসীরা বলছেন, মেলা শুধু ব্যবসা নয়, দুই দেশের সম্পর্ক ও সংস্কৃতিকে আরো কাছাকাছি নিয়ে আসবে। আয়োজকরাও আশা করছেন এই আয়োজন সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের প্রচার ও বিক্রিতে নতুন সুযোগ তৈরি করবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছে আরেকবার। আমানত ঋণের সুদ ব্যবধান অস্বাভাবিক, 75% ব্যাংকেরই সীমা অতিক্রম, বেসামাল প্রতিযোগিতায় বিনিয়োগে ভাটা, স্প্রেড অনিয়ন্ত্রিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের সাফাই। 2-1 দিনের মধ্যে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস যোগান দেবে রশিদপুর কূপ। সিলেটের 4টি গ্যাস ক্ষেত্রে মজুদ ফোরানোর আগেই অনুসন্ধানের তাগিদ। এবং নতুন শুল্ক হার নির্ধারণ সহ নানা জটিলতার মধ্যে যুক্তরাষ্ট্রে বাড়ছে পোশাক রপ্তানি। 7 মাসে গেছে $5 বিলিয়ন পণ্য, প্রবৃদ্ধি প্রায় 22%। এই ছিল এই সময় বাণিজ্য। সঙ্গে থাকুন সময়ের।